মডার্ন অপেরা থিয়েটার ছেড়ে একেবারে যাত্রায়? সেখানে গিয়ে শুনলাম তিনি দলের সঙ্গে ট্যুরে বেরিয়েছেন, গতকাল ফেরার কথা। অবশ্যই এমনও হতে পারে যে তিনি সেখান থেকে ছুটি নিয়ে চলে এসেছেন, আর সেও এসেছেন আপনার কাকার মৃত্যুর আগে। দেখুন, ধরনীর কথাটা আমারও যে মনে হয়নি তা কিন্তু নয়। ইনফ্যাক্ট কাল রাতে একবার ভাবলাম যে আপনাকে ফোন করে কথাটা বলি, কিন্তু কাল আমার প্রেসে ওভার টাইম ছিল, ফিরতে অনেক রাত হলো, তাই আর বলা হয়ে উঠল না। মিস্টার সুরজিৎ দাশগুপ্ত, তিনি তো সকালেই চেক আউট করে চলে গেছেন। কোনো ফরওয়ার্ডিং অ্যাড্রেস দিয়েছেন কি? না স্যার, অনলি দেরাদুন। চেক ইন করার সময় আপনারা ফটো আইডি চান তো? অফকোর্স স্যার, এখন তো সেটাই নিয়ম। ধন্যবাদ। সুরজিৎ দাশগুপ্ত ধরণীধর নন। কাল রাতে সে কি মাথার যন্ত্রণা, তারপর মশার কামড়, ঘুমই আসে না। তারপর বাইরে বেরিয়ে এখানটা একটু পায়চারি করছি, এখান থেকে ওই কর্তাবাবুর জানলাটা স্পষ্ট দেখা যায়, জানেন? তখন অনেক রাত, হঠাৎ দেখি রঘু, এই রঘু, আরে ওঠ ওঠ, কর্তাবাবু ঘরে চোর ঢুকেছে, ওঠ। চোর 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 চোর! বাকি রাতটা কর্তাবাবুর ঘরের মেঝে শুয়েই কাটিয়ে দিলাম। অন্ধকারে সেই লোককে চিনতে পারেননি বোধহয়। কি করে চিনব? কাল তো অমাবস্যা ছিল, একেবারে ঘুটঘুটি অন্ধকার। জমাদার ঢোকার দরজাটা কি এইটা? হ্যাঁ হ্যাঁ। কাল রাতে বৃষ্টি হলেও পায়ের ছাপের একটা চান্স থাকতো, কিন্তু এখন তো বারাসাত থানায় একটা খবর দিতে পারলে ভালো হয় মণিবাবু। আজ রাত থেকে বাড়িতে একটা পাহারার বন্দোবস্ত করতে হবে। তার মানে সে লোক আবার হানা দিতে পারে বলছেন? দেখুন, সাসপেক্ট দুজন হলেও সুরজিৎ বাবুর ওপরেই সন্দেহটা বেশি পড়ে, কারণ ওই দুটো যন্ত্রের ওপর তার লোভ যথেষ্ট। তার মানে তিনি এখনো কলকাতা ছাড়েননি বলছো? ঠিক তাই। হয়তো অন্য কোনো হোটেলে গা ঢাকা দিয়ে আছেন। ওই খামাঞ্চি আর মেলকট পয়সা দিয়ে কিনতে না পারলে অন্য কোনো উপায়, হয়তো লোক লাগিয়ে ওই দুটোকে হাত করার চেষ্টা অস্বাভাবিক নয়। এসব কালেক্টরদের গো বড় সাংঘাতিক। আমি এখনই থানায় ফোন করছি, ওখানকার ওসি আমার খুবই পরিচিত। উফ। আরে কি হলো, দাঁড়ান। তালা খুলতে এখন আর আপনাকে প্রয়োজন হবে না। এখন কি ইচ্ছে করছে জানিস? কি? এটাকে ভেঙে এর ভেতরে কি আছে সেটা দেখি। কিছু না থাকলে অবশ্য এই বাজনাটার জন্য আফসোস হবে, কারণ সুরজিৎ বাবু 25,000 টাকা অফার করেছিলেন এটার জন্য। সাধনকে দেখছি না তো? তাকে নিয়ে তো অবনীবাবু কলকাতায় গেলেন, বিকেলে ফিরবেন। আর হ্যাঁ, আমরা চলে গেলে একটু চোখ কান খোলা রাখবেন, বাইরের লোক যাতে ঢুকতে না পারে। জি আগে। থ্যাংক ইউ মিস্টার গুনি, থ্যাংক ইউ। প্রবলেম সলভড। থানায় বলে দিলাম আজ রাত থেকে দুজন লোক পাহারায় থাকবে। গুড। আচ্ছা, রাধারমণ বাবুর এই টাকা লুকিয়ে রাখার ব্যাপারটা আপনি ছাড়া আর কে জানতে পারে? আমরা তিনজন ছাড়া আর কেউ জানে বলে তো মনেই হয় না। আমার মন কি বলছে জানেন? কি? মিলুকট? তবে আমি আন্দাজে ঢিল মারা পছন্দ করি না মণিবাবু। আর তাছাড়া আপনার কাকার শেষ কথাগুলো আমি কিছুতেই ভুলতে পারছি না। আপনি ঠিক শুনেছিলেন, উনি চাবির কথাই বলেছিলেন তো? কি জানি মশাই, আমার তো চাবি বলেই মনে হলো। অবশ্যই এমন হতে পারে যে কাকা আসলে প্রলাপ বকছিলেন, হয়তো চাবি কথাটা কোনো অর্থই নেই। প্রলাপই হোক আর যাই হোক, টাকা এই ঘরেই আছে। আমি যেন সে টাকার গন্ধ পাচ্ছি। চাবিটা আসল কথা নয়, আসল কথা টাকা। একটা আবছা আলো দেখতে পাচ্ছি, কিন্তু সেটা আর উজ্জ্বল হওয়া দরকার। তবে একটা কথা, তেমন বুঝলে আজ রাতটা আমি এখানে থাকতে চাই।
আপনার কোনো আপত্তি নেই তো? মোটেও না, আমি 8টা নাগাদ আপনাদের তুলে নিচ্ছি। আবার আপনি কেন? আমরাই চলে আসবো। কোনো প্রশ্নই ওঠে না মিস্টার মিত্র। আর তাছাড়া আমার প্রেসে আজ তেমন কাজ নেই, আমি বাড়িতেই আছি, আমার কোনো অসুবিধা হবে না। আসুন। থ্যাংক ইউ মিস্টার মিত্র, ওই কথাই রইল, রাতে তাহলে দেখা হচ্ছে। আমি একটু বেরোচ্ছি। এই ফাঁকে তুই সরগম শিক্ষা বইটার 4 নম্বর মানে হারমোনিয়াম চ্যাপ্টারটা একটু চোখ বুলিয়ে রাখিস। কেন বলো তো? কারণ আছে, এলে বলবো। ফার্ন রোড লেক। মৃত ব্যক্তির নাম কি ছিল? রাধা রমন সমাদ্দার। আর নাতির নাম? ধরণী ধর সমাদ্দার। নাতির থিয়েটারি নাম? সঞ্জয় লাহিড়ী। দেরাদুনের বাজনা কালেক্টরের নাম? সুরজিৎ দাশগুপ্ত। রাধারমণের প্রতিবেশীর নাম? দাশগুপ্ত অবনী সেন। তার ছেলের নাম? সাধন সেন। রাধারমণের শেষ কথাগুলো কি ছিল? আমার নামে চাবি চাবি। এবার দেখি যেগুলো পড়তে বলেছিলাম সেগুলো ঠিক করে পড়েছিস কিনা। গানে একটা সা থেকে পরের সা পর্যন্ত কটা সুর থাকে? দাঁড়া, 12টা। কি কি? 7টা শুদ্ধ, 4টে কোমল আর একটা করি। বাহ, 7টা সুর কি কি? কিভাবে লেখে? দাঁড়া, স র ক ম প ধ ন। কোন কোনটা কোমল হয়? র গ ধ ন। র গ ধ ন। কিভাবে লেখে? রি ইয় গয় দ মূর্ধন্য। আর কড়ি? ম সেটা কিভাবে লেখে? ক্ষয়ময়। 10-এ 10। দে কাগজটা দে। এই নাও। আর যাবার সময় দরজাটা বেজিয়ে দিয়ে যাস। হ্যাঁ যাবো, কিন্তু তার আগে বলো কোথায় গিয়েছিলে? ডক্টর চিন্তামণি বোসের চেম্বার, আর সেখান থেকে ইউরেকা প্রেস হয়ে মডার্ন অপেরার অফিস। মাথা ভোঁ ভোঁ করছে রে তোপসে। একটা 82 বছরের বুড়োর মরার মুখে বলা সামান্য 3টে কথার মানে বুঝতে এত সময় কেন লেগে গেল, সেটা ভেবেই মাথাটা ভোঁ ভোঁ করছে। এটার জন্য তাই অবশ্যই আমাদের বাংলা ভাষা। হ্যালো মণিবাবু, চলে আসুন এক্ষুনি। বামুনগাছি যেতে হবে। হ্যাঁ হয়ে গেছে, সব পরিষ্কার। পাহারার লোক আসার সময় হয়নি বোধহয়। ও এসেই হবে। কি সাধন বাবু, সন্ধ্যের আলোতে কি শিকার হচ্ছে? বাদুর। রহস্যের সমাধান কিভাবে হলো
তাহলে সেটা যদি এবার আপনি আমাদের চাবি ইংরেজিতে কি, বাংলায় চাবি। এই যে সাদা কালো পর্দাগুলো দেখছিস, ওর আরেকটা নাম হলো চাবি। আর এই চাবির কথাই বাথরুম। দাদাবাবু, দাদাবাবু, কি হলো? কি হলো দাদাবাবু? কি হলো? কি ব্যাপার? কি হচ্ছে? কি কি ব্যাপার? কি হচ্ছে? সাধন ও যে দাদুর বাজনা নিয়ে পালাচ্ছিল। ও ঠিকই করেছে অবনীবাবু। অপরাধীকে এয়ারগান দিয়ে কাবু করে ও আমাদের সাহায্যই করেছে। আপনি পুলিশে খবর দিন। মণিমোহন সমাদ্দারকে আমি প্রথম সন্দেহ করতে আরম্ভ করি আজ সকাল থেকে, কিন্তু তিনি কোনো একটা বেচাল না চাললে তাকে বাগে আনা যাচ্ছিল না, কারণ তার বিরুদ্ধে প্রমাণের অভাব। তাই আমি রিস্ক নিয়েই তাকে খানিকটা প্রশ্রয় দিচ্ছিলাম, কিন্তু আমাকে আচমকা আক্রমণ করে বাজনা নিয়ে পালানোটাই হলো তার ভুল চাল। শেষ পর্যন্ত তিনি পালাতে পারতেন না ঠিকই, কিন্তু তিনি যে এত তাড়াতাড়ি শায়েস্তা হবেন তার জন্য অবশ্যই দায়ী সাধনবাবুর এয়ারগান। এবার থেকে ওটা একটু সাবধানে চালিও, কেমন? এক মিনিট। ওই তো আসছে। এই তো, আসুন। আলাপ করিয়ে দিই, ধরণীধর সমাদ্দার, রাধারমন বাবুর নাতি, ওনার প্রতিবেশী অবনী সেন, তার ছেলে সাধন, আমার খুড়তুতো ভাই তপেশ, বারাসাত থানার দীনেশ গুঁই, আর ইনি তো আপনার খুবই পরিচিত। বসুন। ধরণীবাবুর সঙ্গে আমার আজই আলাপ হয় মডার্ন অপেরার আপিসে, এবং আমি তাকে এখানে আসার আমন্ত্রণ জানাই, আর তার কাকার কীর্তিকলাপের একটা আভাসও দিই। যাই হোক, আবার পুরনো প্রসঙ্গে ফিরে আসি। আমার নামে চাবি, চাবি। রাধারমণের এই শেষ কয়েকটি কথার ব্যাপারে প্রথমে মণিবাবু শিওর ছিলেন, কিন্তু আজ সকালে আবার তাকে জিজ্ঞেস করায় তিনি সুর পাল্টে হঠাৎ কেমন যেন হয়ে পড়েন এবং বলেন তার কাকা হয়তো প্রলাপ বকছিলেন। এখানেই আমার প্রথম খটকাটা লাগে, এবং সন্দেহ হয় যে তার কাকার শেষ কথাগুলো সম্বন্ধে মণিবাবু যা বলেছিলেন সেগুলো সত্যি তো। রাধারমণ বাবুর মৃত্যুর সময় মণিবাবু ছাড়াও আরেকজন ব্যক্তি এ ঘরে উপস্থিত ছিলেন, ডক্টর চিন্তামণি বোস। আজ দুপুরে তার চেম্বারে গিয়ে এ বিষয়ে তাকে জিজ্ঞেস করায় তিনি বলেন, তার আগে উনি আর একটা কথা বলেছিলেন। আরেকটা কথা? ধরণী, ধরণী। তারপরে বলেন আমার নামে চাবি, চাবি। ধরণী? আপনি ঠিক শুনেছিলেন তো? শিওর। অর্থাৎ মণিবাবু একটা কথা গোপন করেছিলেন। মৃত্যুর আগের মুহূর্তে তার নাতিকেই কিছু বলার কথা মনে এসেছিল রাধারমণ বাবুর, ভাইপোকে নয়। ভাইপোকে সেই অবস্থায় হয়তো তিনি চিনতেই পারেননি। আসলে নাতির সঙ্গে সরাসরি সম্পর্ক না থাকলেও তার ওপর থেকে রাধারমণ বাবু স্নেহ যায়নি, তাই তার অভিনয়ের কোনো খবর বা বিজ্ঞাপন বেরোলেই তিনি কাগজ থেকে তা কেটে রাখতেন। যে কথাটা তিনি তার নাতিকে বলতে চেয়েছিলেন সেটা শুনে ফেলল তার ভাইপো। চাবি কথাটা শুনে মণিমোহন বাবু বুঝলেন যে টাকা পয়সার কথা বলা হচ্ছে। শেষে যখন চাবি দিয়ে কিছুই বেরোলো না, তখন তাকে পেলুমিত্তিরের কাছে আসতে হলো। মতলবটা এই যে আমি তাকে টাকার সন্ধান দেব এবং উনি সুযোগ বুঝে সেটি আত্মসাৎ করবেন। উইল আছে কিনা জানা নেই, না থাকলে টাকাটা নাতিই পাবে, আর থাকলেও আপনার পাওয়ার সম্ভাবনা কম, কারণ আমার বিশ্বাস আপনার কাকা তার ভাইপোকে একেবারেই পছন্দ করতেন না, তাই না? মণিবাবুর একটা মিথ্যে যখন ধরা পড়লো তখন আরেকটা তথ্য ভেরিফাই না করে উপায় ছিল না। তাই ডক্টর বোসের চেম্বার থেকে আমি সোজা চলে যাই। মণিবাবু বলেছিলেন গতকাল ওর প্রেসে ওভারটাইম কাজ হচ্ছিল বলে ওর বাড়ি ফিরতে রাত হয়,
কিন্তু তার সহকারী পলবাবু আমাকে জানান যে ওভারটাইম তো দূরের কথা, দুপুরের পর থেকে ওর প্রেসে কোনো কাজই হয়নি, কারণ কেবল ফল্ট। আপনি ইলেকট্রিশিয়ানের ব্যবস্থা করে বিকেলে বেরিয়ে যান আর প্রেসে ফেরেননি। তার মানে কাল রাতে বামুন গাছের এই ঘরে যে হানা দিয়েছিল সে কি তাহলে মণিমোহন সমাদ্দার? এটা আমার কাছে খুবই বিশ্বাসযোগ্য বলে মনে হয়, কারণ কাল সকালে যখন আমি বাথরুম পরীক্ষা করি তখন জমাদারের দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল। সে দরজা খুলবে কে এবং কেন? বাথরুম তো আর ব্যবহারই হচ্ছে না। আমার বিশ্বাস মণিবাবু তার কাকার সংকেতের মানে খানিকটা বুঝতে পেরে মেলোকর্ড নামক এই চাবিওয়ালা যন্ত্রটা নিতে গতকাল রাতে প্রথমে জার্মান তালা খুলে বাথরুমে জমাদার ঢোকার দরজার ছিটকিনি খুলে আবার জার্মান তালা বন্ধ করে বাইরে থেকে জমাদারের দরজা দিয়ে ভেতরে ঢোকেন। চোর চোর চোর! কি ভুল বললাম? চাবি যে বাজনার চাবি সেটা বুঝতে পারলেও আপনার কাকার বাকি সংকেতটা আপনি ধরতে পারেননি, কারণ অতটা বুদ্ধি আপনার নেই। আর এই বাকি সংকেতটা আমি বুঝতে পারি আজ বিকেলে, আর সেটার জন্যও দায়ী সাধনবাবু। তোমার দাদু সুরের বিষয় কি বলেছিলেন সেটা আরেকবার বলে দাও তো। যার নামে সুর থাকে তার গলাতেও সুর থাকে। বহুত আচ্ছা। এবার রাধারমণ বাবুর আশ্চর্য বুদ্ধির ব্যাপারে আসি। যার নামে সুর থাকে, সাধন বাবুর নামটাই ধরা যাক, সাধন সেন। এবার আকার একার বাদ দিলে কি দাঁড়ায়? স ধ ন স ন। আর গানের সুরের ভাষায় সা ধা নি সা নি। ঠিক। আর এই আশ্চর্য ব্যাপারটা বোঝার সঙ্গে সঙ্গেই একটা নতুন দিক খুলে গেল। সা ধা নি সা নি, এটা হলো তোমার নামে চাবি। আর আমার নামে চাবি অর্থাৎ এক মিনিট। রে ধা রে মা নি সা। সামা দাদা রে, রাধারমণ সমাতার। কি সহজ, অথচ কি ক্লেভার, কি চতুর। এটা বোঝার সঙ্গে সঙ্গেই আমি নিশ্চিত হয়ে গেলাম যে এই মেলোকর্ডই হলো রাধারমণের ব্যাংক। যান্ত্রিক কলাকৌশলের প্রতি তার একটা ঝোঁক ছিল, সেটা ওই তালা দেখলেই বোঝা যায়। ওটিও জার্মানিতে তৈরি। স্পিগলার কোম্পানি নামে এক বিখ্যাত বাজনা প্রস্তুতকারক রাধারমণ বাবুর বিশেষ নির্দেশ অনুযায়ী এই মেলোকর্ডটি তৈরি করে। এখন দেখা যাক আপনার ভাগ্যে অর্থপ্রাপ্তি আছে কিনা। অনেক ধকল গেছে এটার উপর দিয়ে, তবে জার্মান জিনিস তো। দেখা যাক রাধারমণ বাবুর বুদ্ধি আর স্পিগলার কোম্পানির কারিগরি মিলে কি জিনিস দাঁড়িয়েছে। রে ধা রে মা নি সা মা দা দা রে। আরে এই সুরটাই সেদিন তুমি গুনগুন করছিলে, তাই না সাধন? এটাই তো দাদু মাঝে মাঝে বাজাতেন। বাজাতেন তো, কিন্তু আমার অনেক দিনের স্বপ্ন ছিল জানেন, এই থিয়েটার এবং যাত্রার দুস্থ শিল্পীদের জন্য একটা সংগঠন। সেটাও এবার আপনার স্বপ্ন সফল হতে চলেছে ধরণীবাবু। আসুন, একটু সাহায্যের দরকার। মিস্টার প্রদোষ মিত্র কি? আগে আমি
আসুন। নমস্কার। আসুন। আমি সুবীর দত্ত। নমস্কার। একটু আগে আপনাকে ফোন করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার খুড়তুতো ভাই তপেশ। ও নমস্কার। বসুন। আমি কর্পোরেট অ্যান্ড নলেজ কোম্পানিতে সেলস এক্সিকিউটিভ। আইসি, তো বলুন। আমি এসেছিলাম আমার দাদার ব্যাপারে। দাদা? আগে হ্যাঁ, নিহার দত্ত। ওই ভাইরাস নিয়ে রিসার্চ করছিলেন, এখানে নয়, আমেরিকাতে, মিশিগান ইউনিভার্সিটিতে। তা ওই ল্যাবরেটরিতে কাজ করার সময় একটা এক্সপ্লোশন হয়, প্রাণ নিয়ে টানাটানি হয়। অবশ্য ওখানকার ডাক্তার ওনাকে সারিয়ে তোলেন, কিন্তু চোখ দুটো বাঁচাতে যায়নি। অন্ধ হয়ে যান? সে অবস্থায় তারা দেশে ফিরে আসেন। ওখানে থাকাকালীন এক আমেরিকান মহিলাকে দাদা বিয়ে করেন, কিন্তু ওই অ্যাক্সিডেন্টের পরে সেও দাদাকে ছেড়ে চলে যায়। তারপর থেকে দাদার বিয়ে থা করেনি। তাহলে তো তার গবেষণাও শেষ হয়নি। মাস ছয়েক তো কারোর সঙ্গে কথাবার্তাই বলেননি, মনের দুঃখে। আমরা তো ভেবেছিলাম ওদের মাথা খারাপ হয়ে গেছে। তবে আস্তে আস্তে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসেন। এখন কেমন? বিজ্ঞান নিয়ে যে ওনার উৎসাহ আছে এটা বোঝা যায়। একটা ছেলেকে রেখেছেন অ্যাজ আ হেল্পার কাম সেক্রেটারিও বলতে পারেন। সে ওই ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে বায়োকেমিস্ট্রি নিয়ে লেখাপড়া করেছে। তার একটাই কাজ, সায়েন্স ম্যাগাজিন থেকে দাদাকে প্রবন্ধ পড়ে শোনানো। হাঁটাচলা করেন? টিপ্পো সকালবেলা সন্ধ্যেবেলা লাঠি নিয়ে ছাদে পায়চারি করেন, তারপরে একা একা রাস্তার মোড় অব্দি ঘুরেও আসতে পারেন। বাড়ির এঘর ওঘর করতেও ওনার কোনো সাহায্যের দরকার পড়ে না। বাড়ি বলতে? বালি মানে একেবারে ওই গঙ্গার ধারে, প্রায় 80 বছর পুরনো। ঘটনাটা কি? আগে না, আপনার এখানে আসার কারণটা? হ্যাঁ, কাল রাতে দাদার ঘরে চোর এসেছিল। অবশ্য কিছু নিতে পারিনি। সেটা কি করে বুঝলেন? ঘরের চেহারা দেখে ব্যাপারটা প্রথম লক্ষ্য করে দাদার সেক্রেটারি। কাগজপত্রগুলো সব এলোমেলো করে ছড়ানো, টেবিলের উপর জিনিসপত্র ওলট পালট করা। দাদা স্টিলের আলমারির ওই চাবির কাজটা ঘষানোর দাগ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কেউ আলমারিটা খুলতে চেয়েছিল। তা চোর কি নিতে পারে সেটা অনুমান করতে পারেন? দাদার অসমাপ্ত গবেষণার কাগজপত্র সমস্ত ওই আলমারিতেই থাকে, আর সেটা যে অত্যন্ত মূল্যবান তাতে কোনো সন্দেহ নেই। অবশ্য সাধারণ চোর আর এর মূল্য কি বুঝবে? অর্থাৎ সে টাকার লোভেই এসেছিল। একটা অন্ধ লোকের ঘরে চুরি করার সুবিধাটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। দাদা দরজা খুলে শোন, বাইরে কুমুদি যাতে প্রয়োজনে ডাকতে পারে। আসুন। ধরুন যদি, হ্যাঁ থ্যাংক ইউ, প্লিজ। হ্যাঁ, ধরুন যদি সেরকম বেপরোয়া চোর হয় আর কোনো কারণে কাজের লোকের ঘুম না ভাঙে, তাহলে তো দাদার আত্মরক্ষার কোনো উপায় থাকে না। আপনার দাদার ইনকাম আছে কিছু? আছে। বায়োকেমিস্ট্রির ওপর দাদার গোটা দিনেক বই বেরিয়েছিল আমেরিকা থেকে। তার রয়্যালটি বাবদ সেখান থেকে দাদা বেশ ভালো টাকাই পান। কিন্তু অন্ধ মানে তো ব্যাংক অ্যাকাউন্ট নেই, কারণ চেক সই করা তো। আপনি একদম ঠিক ধরেছেন। রয়্যালটি বাবুর টাকাটা আমার নামেই আসে, আমার অ্যাকাউন্টে জমা পড়ে, আমি চেক কেটে টাকাটা দাদাকে তুলে দিই। আর সেই টাকাটা কি ওই স্টিলের আলমারিতেই থাকে? আগে হ্যাঁ। আপনাদের বাড়িতে লোক কজন? লোক এখন আগের থেকে অনেক কমে গেছে। বাবা মা তো মারা গেছেন, আমার স্ত্রীও 2012-এ, 2 মেয়ের বিয়ে হয়ে গেছে। বড় ছেলে যাবে না পার্মানেন্টলি। এখন লোক বলতে আমি, দাদা, আমার ছোট ছেলে, 2টো কাজের লোক, একটা রান্নার লোক, মালি, দারোয়ান। আমরা 2তলা থাকি, আর 1তলাটা দুভাগ করে ভাড়া দিয়ে দিয়েছি। তা গতকালের ব্যাপারটা পুলিশে জানানো হয়েছে নিশ্চয়ই? আগে না। কেন? দাদার আবার পুলিশের ব্যাপারে খুব একটা আগ্রহ নেই, তাই ভাবছিলাম কি করা যায়। হঠাৎ আপনার নামটা মাথায় এলো। আপনার এত সুখ্যাতি শুনেছি, খবরের কাগজে পড়েছি। দাদাকে বলতে দাদা এক কথায় রাজি হয়ে গেলেন। অর্থাৎ আপনি চাইছেন আমি যদি একবারটি আপনাদের বাড়িতে ঢু মারি? এটা খুব ভালো হয় মিস্টার মিত্র। দেখুন, প্রিভেনশনের ব্যাপারটা কি করা যায় সেটা যদি একটু বলে দেন। আর তাছাড়া ভিতরের চোর না বাইরের চোর সেটাও যদি একবার। ভেতরের চোর? দেখুন মশাই, আমি স্পষ্ট বক্তা। যখন আপনার কাছে এসেছি এটা জানি যে ঢেকে ঢুকে কথা বললে আপনার কোনো সুবিধা হবে না। প্রথমত, আমাদের 2জন ভাড়াটার মধ্যে একটিকেও আমার ঠিক পছন্দ না। মিস্টার সুখওয়ানি বছর 3 হলো এসছেন। একটা অ্যান্টিকের দোকান আছে রাস্তা স্ট্রিটে। আমি ঠিক জানি না, তবে যারা পুরনো জিনিসপত্র কেনাকাটা করেন তাদের মুখে শুনেছি যে লোকটা ঠিক সুবিধের নয়। মানে পুলিশের
নজরও নাকি তার উপর আছে। আর অন্য ভাড়াটে? মিস্টার দাস্তুর, ইলেকট্রিক্যাল গুডসের বিজনেস। মাস চারেক হলো এসছেন। ওই ঘরে আবার বড় ছেলে থাকতো। তবে না, ওনার সম্পর্কে কোনো বদনাম কিন্তু আমি শুনিনি। তবে এতটাই অতিরিক্ত রকমের চাপা, সেটাই সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়। আর শঙ্কর, আমার ছোট ছেলে, একেবারে সংস্কারের বাইরে চলে গেছে। কত বড় ছেলে? 23। গত মাসে ওর জন্মদিন গেল। হ্যাঁ, কিন্তু একটিবারের জন্য তার মুখ দেখিনি। কি করে? নেশা, জুয়া, ছিনতাই, গুন্ডাগিরি, কোনো কিছুই বাকি নেই। ইদানিং একটা মোটর বাইক গ্যাংয়ের সঙ্গে ফিরেছে। পুলিশের খবরও পড়েছে কয়েকবার। আমাকেই ছাড়িয়ে আনতে হয়েছে। বুঝতে তো পারছেন, আমাদের পরিবারের একটা খ্যাতি আছে। তাই নাম করলে এখনো একটু আধটু ফল পাওয়া যায়, কিন্তু সে নাম আর কতদিন টিকবে জানি না। কাল রাতে বাড়িতে ছিল? খেতে এসেছিল। রোজ আসে না, তারপর আর দেখিনি। কে তোমরা? আমি তো চিনি না তোমাদের। অপরাধ নেবেন না জ্যাঠা, পোশাকটা একটু বেড়েছে বলে লোকজনের বাড়ি বিশেষ যাওয়া হয়ে ওঠে না। কিন্তু আমি যে কাজে উন্নতি করেছি তার জন্য আপনি খুশি হয়েছেন নিশ্চয়ই। ফেলুমিত্তির বোঝো, তোমার যখন 8 বছর বয়স, তখন তুমি একটা কেলেঙ্কারি করেছিলে, মনে আছে? হ্যাঁ, এয়ারগান দিয়ে একটা শালিক পাখি মেরে আমাকে দেখাতে এনেছিলে। আমি কি বলেছিলাম? নিরীহ জীবদের কখনো মারবে না, মনে আছে? হ্যাঁ, অবশ্যই মনে আছে, কারণ তারপর থেকে তুমি পাখি মারা ছেড়ে দিয়েছিলে। গোয়েন্দাগিরিতে পসার হয়েছে বলে আমার কাছে বড়াই করো না। ওরকম গোয়েন্দাগিরি আমিও করতে পারি। ওসব গিরি করার জন্যে যা গুণাগুণ থাকা দরকার তা আমার আগেও ছিল, এখনও আছে। ওই রকম কাজের মধ্যে নিজেকে বেঁধে ফেলা আমার ধাতে সয় না। তা বলো, কি হেতু আগমন হেতা? নিহার দত্ত বলে কোনো বায়োকেমিস্টের নাম মনে পড়ছে কি? বায়োকেমিস্ট নিহার দত্ত, ভাইরাস রিসার্চ, আমেরিকা, মিশিগান ইউনিভার্সিটি, ল্যাবরেটরিতে অগ্নি বিস্ফোরণ, 2টো চোখ হারায়। তো এসব জানার জন্য আমার কাছে আসা কেন? ইঁদুরের ঘেঁটি ধরে নাড়া দিলে তো নেট থেকেই পেয়ে যেতে। তা হয়তো পেতাম, কিন্তু আপনার থেকে তাড়াতাড়ি পেতাম কি? আমার তো যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু তিনি তো একা ছিলেন না। নিহার দত্ত একা ছিলেন না? না, মানে আমার যদ্দূর মনে পড়ছে, তার এই গবেষণায় একজন পার্টনার ছিল। এই তো 1996-এর খবর। নিহার দত্তের সঙ্গে কাজ করছিলেন আর একজন বাঙালি বায়োকেমিস্ট, নাম সুপ্রকাশ চৌধুরী। সুপ্রকাশ চৌধুরী? ইয়েস। এই অ্যাক্সিডেন্টে চৌধুরীর কোনো ক্ষতি হয়নি, কারণ তিনি ছিলেন ঘরের অন্যদিকে। এই চৌধুরীই নাকি নিহার দত্তকে বাঁচিয়েছিলেন। আগুন নেবানো, সময় মতো হাসপাতালে পাঠানো, এসবই চৌধুরী করেছিলেন। এই দেখো। তা এই চৌধুরী এখন? জানি না, ওসব খবর তুমি আমার কাছে পাবে না। এদের জীবনে উল্লেখযোগ্য যদি কিছু ঘটে, সেটা যদি কাগজে স্থান পায়, তবেই আমি জানতে পারবো। যে চেয়ে কারো খবর আমি নেই না। কেন নেব? আমার খবর কেউ নেয় যে আমি অন্যের খবর নিতে যাব? তবে এটা ঠিক, এই চৌধুরী যদি বিজ্ঞান জগতে সাড়া জাগানোর মতো কোনো কাজ করতো, সে খবর আমি ঠিক পেয়ে যেতাম।